এইমাত্র আমি আমার বেলতলার বাড়িখানা বেচিনি ঠিক, এখনো বেচার বায়না, বেশি নয়, এই 1000 নিয়ে আসছি। এই দেখো। এই বলে ফ্যানের হাওয়ায় ঘরের ভেতরে নোটের ঝুড়ি সে ওড়ায়। হ্যাঁ, শেষটায় তুই আমার ভাই হয়ে, স্বর্গত শ্রীমৎ পৌণ্ড্রবর্ধনের পুত্র হয়ে, বর্ধন বংশের সন্তান হয়ে তুই কিনা ঠকজোচ্চর হলে, লোক ঠকাতে শুরু করলি শেষটায়। গল্পের ঢেবে ঢেবে আজকের গল্প পড়ছি গোবর্ধনের প্রাপ্তি যোগ, লেখক শিবরাম চক্রবর্তী। কি যেন কাজে ভাইকে ল্যাজে বেঁধে হর্ষবর্ধনকে যেতে হয়েছিল হাওড়া স্টেশনে। যেতেই এবার নোটিশটা নজরে পড়ল তার, এর আগে পড়েনি কখনো। আর দেখ দেখ, দেখেছিস? নোটিশ বোর্ডটার দিকে গোবরার চোখে আঙুল দিয়ে দেখান। ওরে দেখ, বিজ্ঞাপন তো। গোবরার মুখ বিকৃতি দেখা যায়। পড়বার কি আছে? অনেক কিছু। স্কুলের লেখাপড়ায় কি আর শেখায়? দুনিয়ার হালচাল জানা যায় কিছু? কিচ্ছু না। যা কিছু শেখার এইসব বিজ্ঞাপন দেখেই, এর থেকেই শেখা যায়, জানিস? তুমি দেখো দাদা, তুমি শেখো, তুমি শিখলেই হবে। বিজ্ঞাপন সহ বিজ্ঞ আপন দাদাকেও যেন এক ফুয়ে উড়িয়ে দিতে চায়। কাল ওটা না দেখেই যা শিক্ষালাভ হয়েছে আমার, না বলেই তিনি ফোঁস করে নিঃশ্বাস ফেলেন। আগে দেখলে কাজ দিত, এখন খালি হাহুতাশ করা। কথাটা হেয়ালের মতন লাগে যেন গোবরার। কি হয়েছিল কালকে সে জানতে চায়। আমাদের ঠাকুরমশাই দেশে গেলেন না কাল, তার টিকিট কাটতে গেছিলাম শিয়ালদায়। তখন যদি সামনের এই বিজ্ঞাপনটা আমার চোখে পড়তো, তুমি অবাক করলে দাদা। শিয়ালদায় গিয়ে তুমি হাওড়ার বিজ্ঞাপন দেখতে চাও? যতই তোমার দূরদৃষ্টি থাক না দাদা, তা কি কখনো হতে পারে? দাদার ইতিহাস আর ভূগোলে গোলমাল হয়ে যাচ্ছে, সেটা সে না দেখিয়ে পারে না। সেই তো দূরদৃষ্ট আমার। তবে আর বলছি কি, বলে তিনি গতকালের বৃত্তান্তটা বিশদ করেন। সেখানেও টিকিট ঘরের সামনে ঠিক এই রকম ভিড়, এখানকার মতোই লম্বা লাইন। তিনি সেই কিউয়ের ভিড়ে গিয়ে ভিড়ছেন। একটা লোক এগিয়ে এলো অযাচিতই, এসে বলল, আপনি মোটা মানুষ, এর ভেতরে গিয়ে কষ্ট করবেন কেন? আমায় দিন, আমি আপনার টিকিট কেটে দিচ্ছি। নিজের টিকিট তো কাটতেই হবে আমাকে, যেতেই হবে ওর মধ্যে। তিনি তার হাতে টিকিটের টাকাটা দিয়েছেন, তারপর কড়া নজর রেখেছেন তার ওপরে। লোকটা ধীরে এগুতে থাকে। কিউয়ের লেজ ছড়িয়ে গেছে অনেক দূর। সেই লেজ ধরে এগিয়ে চলেছে লোকটা। লাইনের লেজ মুড়ো দুদিকেই তার প্রখর দৃষ্টি ছিল, কিন্তু মধ্যে লেজ খেলে কোথায় যে লোপাট হলো তার পাত্তা পাওয়া চকিতের গেল না। নিমেষে হাওয়া। এই বলে দাদা আবার সেই বিজ্ঞাপনটার উপরে নজর দেন। সেখানে স্পষ্টাক্ষরে লেখা জলজল করছে এখনো, চোর, জুয়াচোর, পকেটমার নিকটেই রহিয়াছে, সাবধান। তারপর তার সন্দিগ্ধ দৃষ্টিটা ভাইয়ের ওপর টেনে আনেন। এর মানে বুঝলি এবার? বুঝলাম, কিন্তু তাই বলে তুমি অমন করে সন্দেহ ভরে আমার দিকে তাকাচ্ছ যে? ফোঁস করে ওঠে সে। আমি তোমার নিকটেই আছি বটে, কিন্তু কোনো চোর ছেচর নই। স্পষ্ট করে কই, সে কথা আমি বলেছি। চোরামি ঠকামি করতে বুদ্ধি লাগে, সেই বুদ্ধি তোর ঘটে কই? আর সেই জন্যই আমার এত ভয়। এই শহরের চতুর্দিকেই যত বদলোক। হর্ষবর্ধনের বিস্তৃত বিবরণ, অলিতে গলিতে, পোস্ট অফিসে, স্টেশনে, শহরটার হাড়ে হাড়ে বদমাইশি। পোস্ট অফিসে যাও, কেউ না কেউ গায়ে পড়ে তোমার মানি অর্ডার করে দিতে চাইবে। স্টেশনে গেলে তো কথাই নেই, সেখানে যত লোক টিকিট কেনার তালে ঘুরছে
তাদের বেশিরভাগই টিকিট কেনার পাত্র না। এইরকম ভাব দেখাচ্ছে বটে, কিন্তু কেউ তার নিজের টিকিট কিনবে না। পরের টিকিট কিনে দেওয়ার জন্য ওত পেতে রয়েছে তারা। এক একটা আস্ত জোচ্চোর, তাদের একটাকে কাটলে দুখানা বদমাইশ বেরোয়। এখানে যত ঘাগি আর ঘুঘু আনাড়িদের শিকার করার ফিকিরে ঘুরছে, আমি দেখে এমনকি না দেখে এখন থেকেই বলে দিতে পারি, এখন থেকেই সাবধান। বলেই হর্ষবর্ধন মুখখানে এমন ধারা করেন যে তাকে বিমর্ষবর্ধন বলে গোবরার ভ্রম হয়। তুমি কিছু ভেবো না দাদা, কেউ আমাকে ঠকাতে পারবে না। আমিও বড় সহজপাত্র নই। ভাই দাদাকে ভরসা দিতে চায়। হ্যাঁ, পারবে না। তোর দাদাকে, দাদার মতো দাদার দাদা ঠাকুরদাকে পেলে ওরা ঠকিয়ে ছাড়বে। তোর আমার চেয়ে বড় বড় ওস্তাদকে ওরা ঘায়েল করছে, হর বখত চড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, তাই করে বেঁচে রয়েছে। ওরা পারবে না। ভারতপক্ষে ওরা কত রকম পারে তার কতগুলো দৃষ্টান্ত তিনি এনে খাড়া করেন। তারপরে কেমন করে চকচকে পেতলকে সোনা চালাতে আসে, রাস্তায় কুড়িয়ে অমন সোনা দানা কত রাস্তায় বিলিয়ে দিতে চায়, 10 টাকার নোটকে চোখের ওপর ডবল করে দেখিয়ে দেয়। 3খানা তাস ফুটপাতে বিছিয়ে কত রকমের কেরামতি করে। সেই কেরামাতুল্লাদের কত রকমের রোমাঞ্চকর কাণ্ড কারখানা তিনি কাহিনী পরম্পরায় বর্ণনা করে যান। এক বর্ণ যার নাকি মিথ্যে নয়। মাও বলেছিল আমায়, গোবরা জানায়, যাস নে কলকাতায়, সেখানে ধরে নিয়ে আসে, এখানেই নিয়ে আসে, আমাদের এই আসামে এনে আসামের চা বাগানে চালিয়ে দেয় নাকি অচল টাকার মতন। তোর মা তো সব জানে। আমার কথা শোন, মার কথার ওপর তিনি নিজের কথা পারেন। সে দিত আগে, চাটা খাইয়ে বাগিয়ে নিয়ে চা বাগানে চালান দিত বটে। তারপর চা বাগিচায় জন্মভর খাটো, খাও, চা বাগাও, খেটে মরো, সেসব ছিল আগে। কিন্তু এখনকার এসব দৈত্য নহে তেমন। এরা তাদের ওপরে যায়। এরা তোকে আস্ত গিলবে, আস্ত রেখেই বার করে দেবে, কিন্তু তুই ভেতরে ফোঁপড়ায় যাবি। তোকে একেবারে অন্তঃশ্বাস শূন্য করে দেবে। গজভুক্ত কফিত্ব দেখেছিস? দেখিসনি? আমিও দেখিনি, তবে শুনেছি। গজরা আর বিদ্যা দিগ্গজরাই যে চিজ দেখেছে কেবল, সে ভারী ভয়ানক। দেখলে লোকে ভিড়মি খায়। এসব ঠিক জোচ্চররা তোকে সেই কপিত্থ করে দেবে। কপির চেয়েও তা খারাপ নাকি, তাই বানিয়ে দেবে তোকে। কোথাও তোকে চালান না দিয়ে তোর যা কিছু সব আমদানি করে নেবে। তুই টেরটিও পাবি না। যদি পাস তো পাবি অনেক পরে, কিন্তু তখন পেয়ে আর লাভ? দাদার মুখখানা এক গাদা প্রশ্নপত্র নিয়ে দেখা দেয়, যার কোনো সদুত্তর গোবর্ধনের জোগায় না। দাদার বলার পর থেকে দিনগুলো এমন ভয় ভয় কাটে যে রাস্তায় বেরুলে সে ভয় ভয় হাঁটে, দেখে দেখে পা ফেলে। কি জানি কোনো আধুনিক ঠগিকে ভুলে মারিয়ে বসে, চারিধারে তাকিয়ে চলে, ওই জাতীয় কিছু তার পিছু নিয়েছে কিনা। কারোর সঙ্গে একটা কথা কওয়ার তার সাহস হয় না। এমনকি পার্কে পার্কে যেসব প্রস্তর মূর্তিদের সাক্ষাৎ পায়, তাদেরও যেন তার বিশ্বাস হয় না। তাদের কাছেও ফিস ফিস করতে ভয় পায়। আর প্রতিদিন বাড়ি এসে দাদার কাছে তার নিরাপদ ভ্রমণ বৃত্তান্ত ব্যক্ত করতে হয়। ঠক জোচ্চর দূরে থাক, পুলিশ পাহারাওয়ালাকে পর্যন্ত এড়িয়ে সন্দেহজনক সব কিছুর পাশ কাটিয়ে কেমন করে ফিরে এসেছে তার রোমাঞ্চকর ফিরিস্তি। ঠকদের ঠক্কর খাওয়া দূরে থাক, কাউকে একটুখানি ঠোকরাতে অবধি দেয়নি। কিন্তু একদিন ভারী গোলে পড়ল গোবরা। বেড়াতে বেরিয়ে ফেরার পথে মোড় ভুল করে গুলিয়ে ফেলল রাস্তা। কাউকে ডেকে জিজ্ঞেস করে যে পথের নিশানা জেনে নেবে, সে ভরসা তার হয় না। সে পথ হারিয়েছে, কেউ টের পেলে আর রক্ষে নেই। মা বলেছে চা বাগানের কথা, আর দাদা বলেছে টাকা বাগানোর ব্যাপার। দুটো কথাই বলতে গেলে এক কথা, সমান ভয়াবহ, বানানের সামান্য হেরফের মাত্র। তা
বানানের এই তারতম্যে বানানো কোনো ব্যতিক্রম হবে না। বেচারা গোবরাকে বোকা বানিয়ে ছাড়বে যে পথেই যাও। সারা বিকেলটা এসে এ পথে ও পথে ঘুরে কাটালো, নিজের পথের কোনো কিনারা পেল না। হঠাৎ তার খটকা লাগলো কেমন, কে যেন তার পিছু নিয়েছে না। পেছন ফিরে তাকিয়ে দেখলো, তাই তো অনেকক্ষণ থেকেই তো ওই লোকটা তার আনাচে কানাচে ঘুরঘুর করছে, কিছু যেন তাকে বলতে চায়। আর যায় কোথায়, দেখেই হয়ে গেছে গোবরার। তারপর যতই সে নজর এড়াতে চায়, এদিকে যায় ওদিকে যায়, দিক বিদিকে কেটে পড়ে, ততই যেন লোকটাকে আরও আরও দেখতে পায়। কি সর্বনাশ! গোবর্ধন টক করে এক মিঠাইয়ের দোকানে ঢুকে পড়ে, ঠন করে একটা টাকা ফেলে দিয়ে এক ঠোঙ্গা জিলিপি নিয়ে সামনের টেবিলে গিয়ে চিবুতে বসে যায়। ওমা, লোকটাও তার খানিক পরেই ঢুকেছে এসে সেখানে, আরেক ঠোঙ্গা সিঙ্গাড়া কচুরি নিয়ে বসে গেছে তার সামনে। ঠক জুয়াচোর গাঁট কাটার নিকটেই আছে, সাবধান। বিজ্ঞাপনের কথাটা মায়ের দাদার সাবধান বাণী মিথ্যা না। ফাঁক পেলেই লোকটা এখন তার পকেট মারবে, যার পর নেই হালকা করে দেবে তাকে। হাদা বয়সী লোকটা কেমন তার যেন গোবর্ধনের সামনে বসে চায়ের পেয়ালায় চুমুক মারে আর অর্ধবিস্মিত চোখে তার দিকে তাকাতে থাকে, যেন এমন আহামরি এর আগে আর কখনো সে দেখেনি জীবনে। এমন অস্বস্তি লাগে গোবরার, উসকুস করতে থাকে। আপনার মুখ যেন খুব চেনা চেনা ঠেকছে আমার, কোথায় যেন দেখেছি আপনাকে এর আগে। কথা পারে লোকটা। বলেই দুম করে উঠে পড়ে গোবরা, এক ছুটে বেরিয়ে পড়ে দোকান থেকে। বলতে বলতে যায় মনে মনেই, আমার মুখ আগে দেখেছো বলছো তুমি, কিন্তু তোমার ওই পোড়া মুখ আমি ওই জন্মে দেখিনি, কিন্তু না দেখেও চিনতে পেরেছি তোমাকে। তুমি হচ্ছ একটি আস্ত একটি, তা তুমি যাই হও, আর বেশি চেনাচেনির কাজ নেই। হাড়ে হাড়ে আর চিনতে চাইনে তোমায়। নমস্কার। নমস্কার জানিয়ে সে দূরে সরে যেতে চায়, কিন্তু আশ্চর্য, লোকটা তার অদূরেই থাকে, ছায়ার মতন তাকে অনুসরণ করে। গোবরা নিরুপায় হয়ে একটা পার্কের চারিধারে 3 চক্কর মেরে ভেতরে ঢুকে একটা বেঞ্চির উপর বসে পড়ে। লোকটিও তার পাশে এসে বসে সেই বেঞ্চেই। এত ভিড়ের মধ্যে সেধিয়ে এত করে সে হারিয়ে যেতে চেষ্টা করেছে, তবুও লোকটার দৃষ্টি এড়ানো যায়নি। বৃথা দুশ্চেষ্টা না করে অসহায়ের মতো সেই বেঞ্চিতেই জড়সড় হয়ে সবহেসে বসে থাকে। কি করবে? বসেই না সে গাঢ় স্বরে ব্যক্ত করে, আপনাকে আমি চিনতে ভুল করিনি ছোটবাবু। আপনি মিত্তির বাড়ির ছেলে, কলকাতার কে না আপনাকে চেনে। দেখবা মাত্রই চিনতে পেরেছি। ও বাবা, লোকটি যে নিতান্ত শত্রুপক্ষের তা বুঝতে তার বিলম্ব হয় না। স্বর্গীয় দিগম্বর মিত্তিরের ছেলে আপনি, চিনেছে আপনাকে। গোবরা চুপ করে থাকে। আপনি সম্বোধনে সে একটু খুশি হলেও আপনা আপনি সম্বন্ধটা তার ভালো লাগে না। এতক্ষণ ধরে তাই তো ভাবছিলাম, কেন অমন চেনা চেনা ঠেকছে আপনাকে। চিনতে পারলাম এতক্ষণে, আপনাদের সেরেস্তায় সেদিন গেছি, তখনই তো দেখেছি আপনাকে, বেশি দিনের কথা তো নয়। গোবর্ধন তার প্রতিবাদ কেবল না না আওড়াতে পারে কোনো রকমে, কিন্তু লোকটা তার না কারকে আমল না দিয়ে আরও নানা কথা কইতে থাকে। আমার প্রস্তাবটা কি আপনি এর মধ্যে বিবেচনা করে দেখেছেন? আপনার বেলতলার বাড়িটা আমি কিনতে চেয়েছিলাম, আপনি বলেছিলেন ভেবে চিনতে পরে আমায় জানাবেন। আশা করি এখন আর আপনার কোনো অমত নেই। গোবর্ধন বলতে যায়, কিন্তু কিন্তু আমি তো মশাই উক্ত চন্দ্রবিন্দু দিগম্বরের কোনো দিগন্তেই যে সে নই। এই কথাটাই বলতে চেয়েছিল গোবরা, এবং সুবিধে পেলে ন্যাড়া নয় যে তাকে বেলতলায় যেতেই হবে, পৈতৃক বাড়ির কেনা বেচায় নিতান্তই এ কথাটাও সে জানাতো হয়তো, কিন্তু কোনো কথাই সে কইতে পারল না। সে সুযোগই তাকে দিলেন না ভদ্রলোক। কোনো কথা কানে না তুলে বলেই চললেন তিনি, না আপনার কোনো আপত্তি আমি শুনব না।
এখনই কথাটার একটা নিষ্পত্তি আমি চাই। এই নিন 500 টাকা ধরুন, আমার বায়না স্বরূপ, এটা আপাতত দিচ্ছি। না না, হাত নাড়লে হবে না, কোনো কথা শুনছি না আপনার। বাড়িটার ওপর ভারী ঝোঁক আমার গিন্নির, বুঝেছেন? আর অমত করবেন না দোহাই, না হয় 1000 টাকাই বায়না নিন, তারপর দাম দর যা হয় বিক্রি করবার সময় চুকিয়ে দেবো আপনাকে। এখন এই 1000 টাকা আমার কাছে আছে, দয়া করে টাকাটা নিন, কথাটা পাকাপাকি হয়ে যাক। এই বলে ভদ্রলোক কোনো ওজন না শুনে জোর করেই 1 তাড়া নোট গোবর্ধনের হাতে গুজে দিয়ে, পাছে দিগম্বর তনয় মত বদলে না ফেলে সেই ভয়, তক্ষুনি সেখান থেকে এক ছুটে পার্কের গেট দিয়ে বেরিয়ে হাওয়া হয়ে যায়। গোবরা হাঁ করে বসে থাকে। তারপর অন্য মনস্কের মতো চলতে চলতে একসময় নিজের বাড়ির দরজায় গিয়ে পৌঁছয়। হাঁ করে বসেছিলেন হর্ষবর্ধনও গোবরার প্রতীক্ষায়। হারিয়ে গেল নাকি ছেলেটা, নাকি কোনো ছেলে ধরার পালায় পড়ে গেল? প্রায় ওকে খরচ লিখতেই যাচ্ছিলেন, এমন সময় ভাতৃবরে সে হাজির। কোথায় ছিলিস এতক্ষণ? একটু ব্যবসা বাণিজ্য করছিলাম দাদা। ব্যবসা বাণিজ্য? তোকে বারবার বারণ করে দিয়েছি না যে কোনো ধরিববাজের পাল্লায় পড়তে যাস নে? যত সব মোড়ল লোক ছেলে ছোকরা দেখলে ব্যবসা বাণিজ্যের নাম করে ফাঁদ পেতে ফাঁকি ফোঁকড়া দিয়ে টাকা আদায় করে এখানে। শেয়ার বেচার কেরামতি দেখিয়ে লাটে তুলে দেয় কোম্পানি। পই পই করে বলিনি তোকে? সাত করে তুই তাদের খপ্পরে পড়তে গিয়েছিস? কত টাকা ঠকে নিল শুনি? কশো টাকা গচ্চা গেল? গচ্চা যায়নি তেমন, বরং কিছু গজিয়ে দিয়ে গেছে আমায়, ঠকিনি বিশেষ। তবে দাদা একটা কথা বলবো, ঠকার চেয়ে না ঠকানো বেশি শক্ত, এই জ্ঞান আমার হয়েছে। এইমাত্র আমি আমার বেলতলার বাড়িখানা বেচিনি ঠিক, এখনও বেচার বায়না, বেশি নয়, এই 1000 খানেক নিয়ে আসছি। এই দেখো। এই বলে ফ্যানের হাওয়ায় ঘরের ভেতরে নোটের ঝুড়ি সে ওড়ায়। হ্যাঁ, শেষটায় তুই আমার ভাই হয়ে, স্বর্গত শ্রীমৎ পৌণ্ড্রবর্ধনের পুত্র হয়ে, বর্ধন বংশের সন্তান হয়ে তুই কি না ঠকজোচ্চর হলে? লোক ঠকাতে শুরু করলি শেষটায়। ভুড়ি ভুড়ি নোট তার চোখের ওপর উড়ি উড়ি, আর তার নিজের চোখ ভুরুর কড়ি কাঠে। একটা চোর, জুয়ার চোর, তার এত নিকটে, এমন কাছাকাছি, একেবারে বংশের মধ্যে এসে পড়বে, এ যেন তিনি ভাবতে পারেননি। সেই ধারণাতীত দৃশ্য অবধারণ করেই তিনি হিমশিম খান। আমি ঠকিয়েছি কিনা ঠিক বলতে পারি না, তবে দাদা লোকটাকে না ঠকাতেই চেয়েছিলাম, যথেষ্ট চেষ্টা করেছিলাম দাদা। এমনকি এ কথাও বলেছিলাম, দিগম্বর মিত্রের কোনো পুরুষের আমি কেউ নই। কিন্তু লোকটা আমার কথায় কানই দিল না। কি করব?